গুড ইভিনিং গাইজ। কালকে আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেখানে পার্সেন্টেজ বা শতকরা মাত্রার সঙ্গে নর্মালিটির মধ্যে একটা সংযোগ রক্ষা করেছিলাম। আজকে করাবো গ্রাম প্রতি লিটার, এর সঙ্গে নর্মালিটির এর সম্পর্কটা একটা প্রতিষ্ঠা করব। গ্রাম প্রতি লিটার মানে কি না, প্রতি লিটারে কত গ্রাম রয়েছে। ধরো আমি বলছি, এটা লিখেছি আমি Na2CO3 দ্রবণ যার শক্তিমাত্রা হচ্ছে x গ্রাম প্রতি লিটার। x গ্রাম প্রতি লিটার কথাটার মানে হলো 1000 মিলিলিটার দ্রবণে x গ্রাম Na2CO3 আছে। এখন Na2CO3 বলে আমি Na2CO3 কথাই বললাম, এটা যদি সে অন্য কেউ হতো, অন্য কারোর নাম আমি দিতাম। এবার খেয়াল করে দেখো, যেহেতু দ্রবণের আয়তন 1000 মিলি পেয়ে গেছি আর এক্সটা হলো গ্রাম, তাহলে আমাকে নর্মালিটিতে পৌঁছতে গেলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যায় আসতে হবে, যেটা তোমাদের বলেছিলাম G/E। তাহলে এখানে হবে 1000 মিলি দ্রবণে x/E। তারপরে ইটা যদি হচ্ছে কি, ই হচ্ছে গিয়ে Na2CO3 গ্রাম তুল্যাঙ্ক ভার। তাহলে এই x/E এটা কি হলো, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে এটা যদি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হয়, তাহলে এর সঙ্গে নর্মালিটির সম্পর্কটা কি হবে, এইটাই হবে। অর্থাৎ এক্ষেত্রে নর্মালিটি সমান হবে x/E। তাহলে গ্রাম প্রতি লিটার সমান নর্মালিটি ইন্টু গ্রাম তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা সম্পর্কটা কেমন পেলাম না, গ্রাম প্রতি লিটার সমান নর্মালিটি ইন্টু গ্রাম তুল্যাঙ্ক ভার। এইটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এরপরে আর একটা এককের কথা তোমাকে বলা হয়নি, যেটাকে বলা হচ্ছে ppm। ppm কথাটার মানে হলো পার্টস পার মিলিয়ন। ppm এটা মেনলি কোথায় পাবে বলে দিচ্ছি, ppm কথাটার পুরো যে মানেটা হলো পার্টস পার মিলিয়ন, মানে হচ্ছে প্রতি 10 লক্ষ ভাগ সে আয়তনই হোক, সে ভরই হোক, যাই হোক না কেন, দ্রবণে যত ভাগ, এই ভাগটা হচ্ছে কি দুই ক্ষেত্রেই ভাগ, মানে মনে রাখবে আয়তনই হোক বা হচ্ছে গিয়ে ভরই হোক, যাই হোক না কেন। তাহলে প্রতি 10 লক্ষ ভাগ দ্রবণে যত ভাগ রয়েছে তাকে বলবো তার শক্তিমাত্রা তত ppm। এইটা মেনলি কোথায় পাবে না, যখন জলের ক্ষরতা পড়ানো হবে, জলের ক্ষরতার মাত্রা মাপা হবে, তখন জলের ক্ষরতার মাত্রা মাপতে গেলে আমরা সাধারণত এই এককটা ব্যবহার করি। তাহলে এটাও একটা দ্রবণের শক্তির একটা একক। এরপরে দেখো আমি বলছি মোলারিটি। যখনই নর্মালিটি পড়ে ফেলেছো, মোলারিটি পড়াটাও খুব সহজ। মোলারিটিটা কি, মোলারিটি বলছে একই রকমের নির্দিষ্ট তাপমাত্রায়। কেন তাপমাত্রাটা নির্দিষ্ট করছি না, যেহেতু এর সঙ্গে আয়তনের একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলিলিটার দ্রবণে যত মোল বা গ্রাম অণু
দ্রাব আছে। একটা এক্সাম্পল দিয়ে পরিষ্কার করি ব্যাপারটা। ধরো 250 মিলিলিটার জলে Na2CO3 ঠিক যেমন আগে করেছিলাম আছে সে জি গ্রাম। তাহলে আমাকে প্রথম কথা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি না, দ্রবণটার আয়তনটা করে নিতে হবে আমার কত, 1000 মিলি। তাহলে 250 মিলি জলে যদি Na2CO3 থাকে জি গ্রাম, তাহলে আমাকে এটা কাজ করতে হবে কি 1000 মিলি জলে কত থাকবে না জি ইন্টু 1000/250 এত গ্রাম। কিন্তু খেয়াল করে দেখো আমি এখানে সংজ্ঞায় বলেছি যত মোল বা যত গ্রাম অণু আছে। তাহলে আমি তোমাকে কি বলেছিলাম, গ্রাম অণু সংখ্যা মানে গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই গ্রাম আণবিক গুরুত্ব। গ্রাম অণু সংখ্যা সমান গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে গ্রামে প্রকাশিত ভরের ক্ষেত্রে পেয়ে গেলাম আমি এইটা। তারপরে একে ভাগ করতে হবে কত দিয়ে, গ্রাম আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। তাহলে গ্রাম আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলে কেমন দাঁড়াবে, জি ইন্টু 4 বাই কত না সে এক্স। যদি Na2CO3 পারফেক্টলি ধরো তাহলে সেটা হবে 106। যদি Na2CO3 ছাড়া অন্য কাউকে ধরো, আমি তাদের জন্যই বলে দিলাম যে এই এক্সটা হচ্ছে এক্স সমান গ্রাম আণবিক গুরুত্ব। গ্রাম আণবিক গুরুত্ব মানে কি, আণবিক গুরুত্বের গ্রামে প্রকাশিত ভর। Na2CO3 আণবিক গুরুত্ব 106, গ্রাম আণবিক গুরুত্ব কত হচ্ছে 106 গ্রাম। সুতরাং এর ক্ষেত্রে এই জি ইন্টু 4/x এটা হবে এর মোলারিটি। তাহলে খেয়াল করে দেখো যে নির্দিষ্ট তাপমাত্রা 1000 মিলি দ্রবণে যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত আছে সেটাকে বলবো তার মোলারিটি। এটা গেল মোলারিটি। এইবার দেখো তাহলে মোলারিটির সঙ্গে পার্সেন্টেজ বা গ্রাম প্রতি লিটারের সম্পর্ক কেমন বেরোবে তাকিয়ে দেখো। মোলারিটি, তাহলে মোলারিটি মানে কি 1000 মিলি দ্রবণে যত গ্রাম অণু আছে, ধরো A% মানে 100 মিলিতে A গ্রাম, তাহলে 1000 মিলিতে কত হবে A ইন্টু 10 গ্রাম। এটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। গ্রামে প্রকাশিত ভর বেরিয়ে গেল এটা। তাহলে এর মোলারিটি কত হবে A ইন্টু 10/x, এটা হবে তার মোলারিটি। নর্মালিটি কত হবে, আবার সেই জায়গায় নিয়ে আসি, A ইন্টু 10 কি হয়ে গেল E। এবার দেখো গ্রাম প্রতি লিটার তার সঙ্গে নর্মালিটি সম্পর্ক করেছি, মোলারিটির সম্পর্কটা বার করতে হবে। কেমন করে দেখো, গ্রাম প্রতি লিটার, সে ধরো x গ্রাম প্রতি লিটার, তার মানে কি 1000 মিলিতে x গ্রাম আছে। তাহলে মোলারিটি করতে গেলে গ্রামটাকে কিসে পরিণত করতে হবে, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যায় পরিণত করতে গেলে কি করতে হবে, x/X। তাহলে এইটাই হবে কি মোলারিটি, দ্যাট উইল বি মোলারিটি। তার মানে এটা মানেই হচ্ছে কি গ্রাম অণু সংখ্যা। সেটা আছে কোথায়, সেটা আছে কত 1000 মিলিতে। তাহলে এটা হলো তার মোলারিটি। তাহলে গ্রাম প্রতি লিটার এর সঙ্গে মোলারিটির সম্পর্কটা হচ্ছে যে স্মল x ইকুয়াল টু ক্যাপিটাল X ইন্টু ক্যাপিটাল M। তার মানে হচ্ছে কি গ্রাম প্রতি লিটার ইকুয়াল টু মোলারিটি ইন্টু গ্রাম আণবিক গুরুত্ব, এদের মধ্যে সম্পর্ক। এইবার ধরো আমি বলছি নর্মালিটি আর মোলারিটি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। দেখো ঠিক আগেরটাই যেমন করেছিলাম, দ্রবণটা A%, তাহলে নর্মালিটি কত হবে, নিশ্চয়ই নর্মালিটি হবে A ইন্টু 10/E।
মোলারিটি কত হবে? a ইন্টু 10 বাই এক্স, যেখানে ই সমান গ্রাম তুল্যাঙ্ক ভার, এক্স ইকুয়াল টু কি? গ্রাম আণবিক গুরুত্ব। তুমি এক কাজ করো, দুজনকে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি দাঁড়িয়ে যাচ্ছে দেখো, তাহলে এম বাই এন, মোলারিটি বাই নর্মালিটি, তাহলে এ ইন্টু 10 বাই এক্স ইন্টু ই বাই এ ইন্টু 10। একই দ্রবণ, একই দ্রবণ, একবার তার নর্মালিটি বার করছে, একবার তার মোলারিটি বার করছে, দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তাহলে জিনিসটা কেমন দাঁড়িয়ে গেল? ই বাই এক্স। আমি এটা যদি উল্টে লিখি, উল্টে লিখলে হবে নর্মালিটি বাই মোলারিটি ইকুয়াল টু এক্স বাই। কেন লিখলাম উল্টে? এইবার বুঝতে পারবে। ধরো যৌগটা তিনটে ধরনের আছে, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলি, অ্যাসিড, ক্ষার এবং লবণ। তাহলে অ্যাসিড, ক্ষার, লবণ এদের তুল্যাঙ্ক ভার বার করার পদ্ধতিগুলো আলাদা আলাদা। কেমন দেখো, ধরো আমি বলছি অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কত? আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই কি? ক্ষার গ্রাহিতা। তাহলে আণবিক গুরুত্ব এই তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু আণবিক গুরুত্ব বাই ক্ষার গ্রাহিতা। তাহলে আণবিক গুরুত্ব বাই তুল্যাঙ্ক ভার, তাহলে ক্ষার গ্রাহিতা সমান কি বলবো? সমান আণবিক গুরুত্ব বাই তুল্যাঙ্ক ভার। আমি এক কাজ করি, দুজনকে গ্রামে প্রকাশ করে দিই, তাহলে তো অনুপাতের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমি লিখি গ্রাম আণবিক গুরুত্ব বাই গ্রাম তুল্যাঙ্ক ভার। তার মানে কি হয়ে গেল? ক্যাপিটাল এক্স বাই স্মল ই। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে ক্যাপিটাল এক্স বাই স্মল ই মানে কি? ক্ষারগ্রাহিতা। সুতরাং অ্যাসিড হলে দ্যাট ইকুয়াল টু ভ্যালু হবে জেড। আমি একটা জেডটা বলে দিই। তাহলে জেডটা কি? যদি অ্যাসিড হয়, যদি অ্যাসিড হয়, অ্যাসিড হলে জেড সমান ক্ষারগ্রাহিতা। তাহলে ক্ষার হলে কি হবে? জেড সমান অম্লগ্রাহিতা। লবণ হলে কি হবে? লবণ হলে দেখো আণবিক গুরুত্ব এবং তুল্যাঙ্ক ভারের সম্পর্কটা কেমন দেখো, এদিকে আসো। লবণের তুল্যাঙ্ক ভার সমান সংকেত গুরুত্ব বলা হয়, আবার সংকেত গুরুত্ব আর আণবিক গুরুত্ব প্রায় তো সমার্থক, যার জন্য আমি এখানে ব্যবহার করি আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই ধাতব পরমাণু সংখ্যা ইনটু ধাতুর যোজ্যতা। হলো? তাহলে কাজ করি, আমি ধাতব পরমাণুর সংখ্যা ইনটু ধাতুর যোজ্যতা কিরম দাঁড়ালো? ধাতব পরমাণু সংখ্যা ইনটু ধাতুর যোজ্যতা সমান কি দাঁড়িয়ে গেল? সমান হলো আণবিক গুরুত্ব বাই তুল্যাঙ্ক ভার। রাইট?
আমি দুজনকে গ্রামে প্রকাশ করে দিই, তাহলে ওপরে গ্রামে প্রকাশ, নিচেও গ্রামে প্রকাশ, তাহলে একক থাকছে না, তাহলে আমার অসুবিধা কিছু নেই। আমি এখানে লিখি তাহলে গ্রাম আণবিক গুরুত্ব বাই গ্রাম তুল্যাঙ্ক ভার। তাহলে গ্রাম আণবিক গুরুত্ব এবং গ্রাম তুল্যাঙ্ক ভার এই দুজনের যে অনুপাত, সেই অনুপাতটা কি নির্দেশ করছে না ধাতব পরমাণু সংখ্যা ইন্টু ধাতুর যোজ্যতা। এটা মানেই কত? x/e। তাহলে লবণের ক্ষেত্রে সম্পর্কটা কেমন দাঁড়ালো? লবণের ক্ষেত্রে নর্মালিটি বাই মোলারিটি ইকুয়াল টু z। তার মানে z সমান হয়ে গেল ধাতুর পরমাণু সংখ্যা ইন্টু ধাতুর যোজ্যতা। ধাতুর পরমাণু সংখ্যা ইন্টু ধাতুর যোজ্যতা। তাহলে জেড সমান হয়ে গেল ধাতুর পরমাণু সংখ্যা ইন্টু ধাতুর যোজ্যতা। এটা হয়ে গেল জেড। এখন একটু এক্সাম্পল দিয়ে দিয়ে ব্যাপারটা একটু আলোচনা করা হোক। দেখো, ধরো আমি বলছি 2NH2SO4, রাইট? একে মোলারিটিতে কনভার্ট করো। তারপরে ধরো 3NCaOH হোল টুয়াইস, একে মোলারিটিতে কনভার্ট করো। আর ধরো 5NAl2SO4 হোল থ্রাইস, একেও মোলারিটিতে কনভার্ট করো। আমি 3 রকম কম্পাউন্ড দিয়েছি, একটা দিয়েছি অ্যাসিড, একটা দিয়েছি ক্ষার, একটা দিয়েছি লবণ। তাহলে আমার সম্পর্কটা কি জানা আছে যে নর্মালিটি বাই মোলারিটি দ্যাট ইকুয়াল টু z। দিস ইজ আ জেনারেল রিলেশনশিপ। আমাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে, তাহলে মোলারিটি ইকুয়াল টু n/z, রাইট? তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এর অম্লগ্রাহিতা কত? 2, নর্মালিটি হচ্ছে 2, তার মানে 2/2 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এর মোলারিটি হলো 1। ক্লিয়ার? মোলারিটি 1। নেক্সট 3NCaOH হোল টুয়াইস, এর ক্ষেত্রে কেমন হবে? মোলারিটি ইকুয়াল টু নর্মালিটি বাই z, তাহলে 3, এর অম্লগ্রাহিতা কত? 2, তাহলে বাই 2। সুতরাং এটাই হবে এর মোলারিটি। ঠিক সিমিলারলি একটা লবণের ক্ষেত্রে, এই লবণের ক্ষেত্রে এটা লবণ, তাহলে এর ক্ষেত্রে মোলারিটি ইকুয়াল টু নর্মালিটি বাই z। এর ক্ষেত্রে z এর মানটা কি বলেছিলাম না ধাতুর পরমাণু সংখ্যা ইন্টু ধাতুর যোজ্যতা। তাহলে এখানে লবণটা কে? লবণটা হচ্ছে Al2SO4 হোল থ্রাইস। এর বাম দিকের যে অংশটা যেটা ধাতব অংশ, সেই ধাতব পরমাণু সংখ্যা কত? ধাতব পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তাহলে এটা হলো 2। আর এর যোজ্যতা কত তুমি জানো? সংকেত তৈরি করতে গেলে এর যোজ্যতা এর ঘাড়ে যায় আর এর যোজ্যতা এর ঘাড়ে আসে। সুতরাং এটা হবে মোলারিটি হবে 5/2 ইন্টু 3। তাহলে মোলারিটি হবে এই। তাহলে এইগুলো হচ্ছে কি প্রসেস। এই সমস্ত পদ্ধতিতে নর্মালিটি মোলারিটির মধ্যে একটা ইন্টার কনভার্সন করা যেতে পারে। আর একটা ছিল ফর্মালিটি। ফর্মালিটি বলার আগে আর একটা কথা আমি বলিনি। ধরো আমি বললাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের মোলারিটি কত? তার একটা অঙ্ক দিয়েছি। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের মোলারিটি কত? জলের মোলারিটি কত? ইন্টারেস্টিং কেস। তাহলে মোলারিটি বার করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হয়? ইউজ করতে হয়
প্রথমে ইউজ করতে হয় যে দ্রবণটার আয়তন। জল হচ্ছে গিয়ে দ্রবণ এবং জল নিজেই হচ্ছে গিয়ে দ্রাবক। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি। তার মানে বলছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 সিসি বা 1 মিলিলিটার জলের ভর হচ্ছে গিয়ে 1 গ্রাম। তা তুমি জলীয় দ্রবণের আয়তনটা কত নিয়েছো? জলীয় দ্রবণের আয়তন নিয়েছো 1000 মিলিলিটার বা 1000 সিসি। তা তার ভর কত? দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। তার মানে 1 সিসি জলের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে মোলারিটি বার করতে গেলে দ্রবণটার অ্যাকচুয়াল আয়তন কত নিতে হবে? 1000 সিসি। তাহলে 1000 সিসি বা মিলিলিটার একই জিনিস। জলের ভর কত? 1000 গ্রাম। তাহলে দ্রবণের আয়তন 1000 মিলিলিটার করে নিলাম। এর মধ্যে দ্রাব যে আছে সেটা হচ্ছে কি জল অণু। তাহলে গ্রাম অণুর সংখ্যা কতগুলো আছে এর মধ্যে? এর মধ্যে গ্রাম অণুর সংখ্যা হচ্ছে 1000 বাই কত? 18। এত গ্রাম অণু 1000 বাই 18। 1000 বাই 18 যেটা 18 হচ্ছে জলের গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে গ্রাম অণুর সংখ্যা কত হয়ে গেল? 55.55 ধরো, 55.55। তাহলে এটাই হয়ে গেল কি? জলের মোলারিটি। তা তোমাকে যদি বলা হয় এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের মোলারিটি কত, তুমি নিশ্চিত এইভাবে বার করতে পারবে। ফর্মালিটি। ফর্মালিটি কাকে বলে? কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য? ফর্মালিটি হচ্ছে লবণের ক্ষেত্রে প্রযোজ্য, মোলারিটির মতনই। কিন্তু একটা বিষয় হলো মোলারিটি দিয়ে এমন আমরা আণবিক গুরুত্বটা প্র্যাকটিক্যালি বার করতে পারবো, তেমনি লবণের ক্ষেত্রে প্রকৃত অর্থে আমরা আণবিক গুরুত্ব বার করতে পারবো না, কারণ একটা অণুকে আমরা পৃথক করতে পারি না। কিন্তু এদের ক্ষেত্রে আণবিক গুরুত্বটাকে আমি প্রকাশ করব কি দিয়ে? সংকেত গুরুত্ব দিয়ে। যেমন ধরো NaCl। NaCl এর একটা Na+ আয়ন গোলকের মতন চারিদিক দিয়ে ধনাত্মক তড়িৎ বার করছে। Cl- আয়ন সেও চারিদিক দিয়ে ঋণাত্মক তড়িৎ বার করছে। তাহলে এই Na+ আয়নের যে চার্জটা, সেই চার্জটা কমপ্লিটলি প্রশমিত করতে অনেকগুলো Cl- একে ঘিরে রেখেছে। আবার Cl- আয়ন যেগুলো রয়েছে তাদের চার্জটাকে ব্যালেন্স করতে পারে Na+ আয়নকে চারিদিকে ঘিরতে হয়েছে। এইভাবে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়নকে ঘিরে, অ্যানায়ন ক্যাটায়নকে ঘিরে, এইভাবে বৃহৎ দানবাকৃতি তৈরি করে, নন এন্ডিং জাইগান্টিক স্ট্রাকচার। তুমি তার মধ্যে থেকে একটা NaCl অণুকে পৃথক করতে পারবে না। আর পৃথক করতে যদি না পারো, তাকে তো ওজন করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওজন যেহেতু করতে পারবে না, সুতরাং তার আণবিক গুরুত্ব বার করতে পারবে না। কারণ তোমার আণবিক গুরুত্বের সংজ্ঞায় কি ছিল? কোন মৌল বা যৌগের একটা অণুর ওজন ডিভাইডেড বাই একটি কার্বন 12 পরমাণুর ভর ইনটু 1/12। তাহলে অণুটাকেই যদি আলাদা করতে না পারো, তাহলে তার আণবিক গুরুত্ব বার করার প্রশ্ন ওঠে না। ঠিক তেমনি এদের ক্ষেত্রে, যার জন্য আমরা তো ফর্মুলা দেখে যে মৌলগুলো রয়েছে তাদের পারমাণবিক গুরুত্ব যোগ করে করে তো বার করি। তো ঠিক তেমনি NaCl এর ক্ষেত্রে আমরা আণবিক গুরুত্ব যেহেতু ব্যবহার করতে পারবো না, যার জন্য এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সংকেত গুরুত্ব। সংকেত গুরুত্ব। তাই এদের ক্ষেত্রে আমি সংজ্ঞাটা এরকম করব, কোন নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলিলিটার দ্রবণে যত গ্রাম সংকেত দ্রাব আছে, যত গ্রাম সংকেত দ্রাব আছে,
মানে ধরো আমি একটা এক্সাম্পল দিই, NaCl। আমি বললাম 250 মিলি জলে 5.85 গ্রাম NaCl আছে। গ্রাম সংকেত সংখ্যা মানে কি? গ্রাম সংকেত সংখ্যা মানে জি বাই সে ধরো এস। এসটা কি? এস হচ্ছে গ্রাম সংকেত গুরুত্ব, অর্থাৎ সংকেত গুরুত্বের গ্রামে প্রকাশিত ভরকে বলা হচ্ছে গ্রাম সংকেত গুরুত্ব। তাহলে দেখো খেয়াল করে, দ্রবণের আয়তন 1000 মিলি করতে হবে, আছে 250 মিলিতে, তাহলে আগে 1000 করে নি। 1000 মিলিতে কত পাবে? 4 ইন্টু 5.85 গ্রাম। তাহলে আয়তনটা 1000 হয়ে গেল, পরিমাণটা গ্রাম হয়ে গেল। তাহলে এর গ্রাম সংকেত সংখ্যা কত হবে? না, এইটা ডিভাইডেড বাই কি হবে? এইটা ডিভাইডেড বাই তোমার হবে কোনটা? গ্রাম সংকেত গুরুত্ব। তাহলে এর NaCl এর গ্রাম সংকেত গুরুত্ব কত হবে? দেখো, সংকেত গুরুত্ব হচ্ছে 23 প্লাস 35.5, তার মানে 58.5। তাহলে গ্রাম সংকেত গুরুত্ব 58.5 গ্রাম। তাহলে হবে 4 ইন্টু 5.85 বাই হচ্ছে 58.5, এত হচ্ছে গিয়ে ভাগ হবে। এটা ভাগ করতে পারলেই যেটা বেরোবে সেটাই হবে কি? সেইটাই হবে তার ফর্মালিটি। ফর্মালিটি এফ দিয়ে প্রকাশ করা হবে, অর্থাৎ দ্যাট ইকুয়াল টু হচ্ছে ফর্মালিটি। তাহলে NaCl এর ফর্মালিটি এখানে কত হবে দেখো, তাহলে হচ্ছে 4 ইন্টু 40 না 4 0.4 F। হিসেব করে দেখো, হিসেবটা দেখে নি। 0.4 F। তাহলে এইভাবে আমরা ফর্মালিটি গুলো বার করি। এইবার দেখো, আমি তোমাকে মানে তোমাদের যেটা প্র্যাকটিক্যালে যেটা থাকে, ভলিউমেট্রিকে যে টাইট্রেশন করতে গেলে সেইখানে আগে সলিউশন তৈরি করার একটা ব্যাপার থাকে, সেই জায়গাটা একটু বলে নি। ধরো আমি তোমাকে বললাম যে ল্যাবরেটরিতে 3 নরমাল HCl দ্রবণ তৈরি করো। কি করে করবে? একটা জিনিস জানিয়ে রেখে দিই, তোমাদের যে সমস্ত কনসেন্ট্রেটেড অ্যাসিড গুলো ল্যাবরেটরিতে আমরা ইউজ করি, 36 নরমাল হচ্ছে গিয়ে ঘন H2SO4, 12 নরমাল হচ্ছে গিয়ে ঘন HCl, 18 নরমাল হচ্ছে গিয়ে ঘন HNO3। আমি যদি বলে নাও দিয়ে থাকি, আমি শুধু বলেছি যে ল্যাবরেটরিতে তুমি তৈরি করো 3 নরমাল HCl দ্রবণ, তার মানে তোমাকে ল্যাবরেটরিতে আমি প্রোভাইড করেছি ঘন HCl। ঘন HCl মানে তার নরমালিটি কত? তার নরমালিটি হচ্ছে 12 নরমাল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখান থেকে কি করে করব? তুমি নিশ্চয়ই জানো যে গাঢ়ত্ব যত আমি কমাতে চাইছি, তাহলে তার ডাইলিউশনটা কি করতে বাড়াতে হবে। একটা ফর্মুলা তোমাকে আমি বলে দিই, ফর্মুলাটা হচ্ছে V1S1 ইকুয়াল টু V2S2। V1S1 ইকুয়াল টু V2S2 পরিচয়টা করিয়ে দিই। V1 মানে হচ্ছে যে ঘন যে দ্রবণটা নিয়েছো সেই ঘন দ্রবণের আয়তন। S1টা কি? ওই ঘন দ্রবণের শক্তিমাত্রা। কখনোই ভাববে না দ্রবণ যদি একটা হয়
তাহলে সেই দ্রবণের এক ফোঁটার ঘনত্ব যা হবে, একটা বাল্ক মানে বিরাট অ্যামাউন্টের ঘনত্ব সেই তাই হবে, কোনো পার্থক্য হয় না। তাহলে তুমি নিয়েছো 12 নর্মাল HCl, তোমাকে তৈরি করতে হবে 3 নর্মাল HCl, আয়তন কত সে ধরো 200 মিলি, এটা করতে হবে। তাহলে ফাইনাল আয়তনটা দাঁড়াবে হচ্ছে লঘুটার, সেটা হচ্ছে V2, আর লঘুটার শক্তি হচ্ছে যেটা আমি চেয়েছি। তাহলে এক্ষেত্রে V1টা হচ্ছে ঘন HCl নিচ্ছ, সে ধরে নিই V1, তার স্ট্রেংথ কত ইন্টু S1 কত 12 নর্মাল, দ্যাট ইকুয়াল টু V2। V2 মানে কি, মোট কত করেছো 200, ইন্টু S2 কত 3। তাহলে V1 সমান হচ্ছে 200/4, 50। তাহলে তোমাকে ঘন HCl নিতে হয়েছিল 50 মিলিলিটার, মোট টোটাল আয়তনটা করতে হবে 200 মিলিলিটার। তার মানে কি করবে না, 200 থেকে 50 বাদ দাও, বাদ দিলে যেটা পড়ে থাকবে 150 মিলিলিটার। 150 মিলিলিটার তুমি জল ঢেলেছো, যত জল ঢেলেছো এর গাঢ়ত্ব কমছে, কমতে 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 তোমার এখানে এসছে। তাহলে ডাইলিউশন বাড়ালে, দ্রাবক যোগ করতে থাকলে গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকে। ঠিক এই ধরনের প্রশ্ন তোমাকে দেওয়া হতে পারে। এইবার ধরো একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা হচ্ছে এরকম, টাইট্রেশন সংক্রান্ত। টাইট্রেশন মানে কি, প্রশমন সংক্রান্ত। প্রশমন, প্রশমন, প্রশমনটা বুঝো নিশ্চয়ই, অ্যাসিড এবং ক্ষার ওরা পরস্পরকে সম্পূর্ণ প্রশমিত করে। তাহলে প্রশমন সংক্রান্ত যদি তোমাকে একটা অঙ্ক আমি এরকম তৈরি করতে পারি যে 30 মিলি 0.5 N NaOH এর দ্রবণ প্রশমিত করতে কত মিলি 0.2 N HCl এর প্রয়োজন। মিলি 0.5 N NaOH এর দ্রবণ, এইটা প্রশমিত করতে কত মিলি 0.2 N HCl এর প্রয়োজন। তুমি তখন কি করবে, ওই একটাই ফর্মুলা। কারণ তুমি বলো স্যার ফর্মুলাটা এলো কোত্থেকে, মোদ্দা কথাটা মনে রাখবে। সবসময় একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পরকে প্রশমিত করে, তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পর পরস্পরের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। সুতরাং সেই তত্ত্ব অনুযায়ী আমরা শেষ পর্যন্ত চলে এলাম যে ফর্মুলাটা, সেটা যে V1S1 ইকুয়াল টু V2S2, V1S1 ইকুয়াল টু V2S2। তাহলে এবার খেয়াল করে দেখো, V1 মানে কোনটা, ধরো NaOH এর আয়তন, তাহলে V1 ইকুয়াল টু 30 মিলি, S1 ইকুয়াল টু কত 0.5 N, V2 ইকুয়াল টু কত জানি না, বার করতে হবে, S2 সমান 0.2 N। তাহলে এবার বসিয়ে দাও, 30 ইন্টু 0.5 ইকুয়াল টু V2 ইন্টু 0.2, V2 ইকুয়াল টু 30 ইন্টু 5/2, 75 মিলি। তাহলে 30 মিলি 0.5 N NaOH দ্রবণকে প্রশমিত করতে লাগবে তোমার 75 মিলি 0.2 N HCl লাগবে। এইটা একটা হলো। এবার দেখো, তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পর পরস্পরকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। এখানে খেয়াল করে দেখো, দুটোই কিন্তু লিকুইড। এই ফর্মুলাটা আমি ব্যবহার করতে পেরেছি। আমি যদি বলি একটা অন্য ধরনের জিনিস,
একটা লিকুইডের সঙ্গে একটা সলিডের সম্পূর্ণ প্রশমন, সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে তোমার ওই একটাই নীতি, তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পর পরস্পরকে প্রশমিত করে। একটা অঙ্ক দিয়ে ব্যাখ্যা করি। আমি বললাম 250 মিলি N/5 HCl Na2CO3, এটা হচ্ছে সলিড, কে প্রশমিত করে। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে গিয়ে লিকুইড আর ওটা হচ্ছে সলিড। কি করে বার করব? একটাই মূল মন্ত্র, তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পর পরস্পরকে প্রশমিত করে। HCl এর তুল্যাঙ্ক ভার কত? হিসাব করলে 36.5 গ্রাম। এই 36 কত? 53। তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পর পরস্পরকে যদি প্রশমিত করে, তাহলে HCl এর তুল্যাঙ্ক ভার যেটা, সেটা তো তুমি সলিড হিসেবে দিতে পারো না। আমাকে দেখতে হবে যে কোন মাত্রার মধ্যে, কোন শক্তি মাত্রা, কোন আয়তনের দ্রবণের মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক HCl, সেটা অবশ্যই কত? 1000 মিলি 1N। তাহলে 1000 মিলি 1N HCl প্রশমিত করে 53 গ্রাম Na2CO3। এইখানে খেয়াল করে দেখো, এগুলোকে সব আমার 1N এনে ফেলতে হয়েছে, কারণ 1N না আনা পর্যন্ত তো আমি এই তত্ত্বটা কাজে লাগাতে পারছি না। ওরা তো লিকুইড, 1000 মিলি 1N এর মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক থাকবে, তাহলে আমাকে এখানে তো 1N আনতেই হবে। তাহলে 1000 মিলি 1N HCl প্রশমিত করে এইটা, তাহলে 50 মিলি কত বলছে দিয়ে দেখলাম 2.65 গ্রাম Na2CO3। সুতরাং তো উত্তরটা হবে যে এর মধ্যে 2.65 গ্রাম Na2CO3 দিলে ওরা সম্পূর্ণরূপে পরস্পরকে প্রশমিত করবে। এরপরে দেখো, আমি একটা অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, যেটা হচ্ছে একটা অবিশুদ্ধ CaCO3, অবিশুদ্ধ CaCO3, তার পরিমাণ হচ্ছে গিয়ে 8 গ্রাম। অবিশুদ্ধ কেন? এর মধ্যে বালি আছে, সিলিকা। দেখো 200 মিলি 2N HCl দ্রবণ, মানে CaC তে এত দ্রবণে যোগ করার পর উদ্বৃত্ত অ্যাসিড প্রশমিত করতে 20 মিলি 3N NaOH এর প্রয়োজন। CaCO3 বিশুদ্ধিতার শতকরা মাত্রা কত? এই অঙ্কটা করতে গেলে আগে বিষয়টা বলছো, 8 গ্রাম বালিযুক্ত CaCO3 মধ্যে 100 মিলি 2N HCl দ্রবণ দিয়ে দিলাম। তাহলে যতটুকু CaCO3 ছিল পুরোটা বিক্রিয়া করলো, বালি তো বিক্রিয়া করলো না। তারপরে দেখলাম অ্যাসিডটা হচ্ছে এক্সেস রয়ে যাচ্ছে। তাহলে সেই অ্যাসিডকে প্রশমিত করতে আমার কি দরকার না, NaOH এর দ্রবণ প্রয়োজন। তাহলে NaOH এর দ্রবণ কত লাগছে? 20 মিলি 3N NaOH এর প্রয়োজন। দিয়ে বলছে CaCO3 বিশুদ্ধিতা শতকরা মাত্রা কত, মানে 8 গ্রামের মধ্যে পিওর CaCO3 কত বার করতে হবে। দেখো কি করছি, অঙ্কটাকে ব্যাক সাইড দিয়ে করতে হবে। মানে আমাকে দেখতে হবে যে বিশুদ্ধ CaCO3 এর সঙ্গে HCl কতটা রিয়াকশন করেছে। তাহলে NaOH উদ্বৃত্ত ছিল এইটা, সে কত পরিমাণ HCl কে প্রশমিত করেছে, আগে এটা দেখে নি। দেখো, তাহলে 100 মিলি 2N HCl is equivalent to 100 into 2 milli 1N HCl, that equivalent to 200 milli 1N HCl। তার মানে 100 মিলি 2N HCl মানেই কিন্তু 200 মিলি 1N HCl।
এবার দেখো NaOH ইউজ করেছিল কত, 20 মিলি 3N NaOH, that equivalent to 60 milli 1N NaOH লেগেছিল উদ্বৃত্ত অ্যাসিডকে প্রশমিত করতে। তাহলে এই ক্ষারটা HCl কে কতটা প্রশমিত করেছে? অতএব HCl যা CaCO3 এর সঙ্গে বিক্রিয়া করেছিল সেটার পরিমাণটা কত হবে? তাহলে ক্ষার দিয়ে প্রশমিত হওয়া বাদে যেটা ছিল কত, তাহলে 200 মাইনাস 60 দ্যাট ইকুয়াল টু 140 মিলিলিটার 1N HCl। খেয়াল করতে থাকো দুজনের স্ট্রেংথটা 1N ছিল। তাহলে 8 গ্রামের মধ্যে CaCO3 আমার বিশুদ্ধ যেটা ছিল সেটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করেছে কত, 140 মিলি 1N HCl এর সঙ্গে। সেই আগের তত্ত্ব লিকুইড এবং সলিড, তা লিকুইড এবং সলিড তারাও তো তুল্যাঙ্ক পরিমাণে পরস্পরকে প্রশমিত করে। CaCO3 তুল্যাঙ্ক ভার বেরোবে কত না 50। তাহলে আমরা বলতে পারি যে 1000 মিলি 1N HCl প্রশমিত করে 50 গ্রাম CaCO3 কে। তাহলে আমার কতটা বিক্রিয়া করেছিল CaCO3 এর সঙ্গে সম্পূর্ণরূপে? 140 মিলি 1N HCl প্রশমিত করে 50/1000 ইন্টু 140। এইখানে যেটা বেরোবে এটা বেরোবে সম্ভবত তোমার হচ্ছে গিয়ে 7 গ্রাম। তাহলে এই যে 8 গ্রাম যেটা বলেছিলাম সেই 8 গ্রামের মধ্যে আমার CaCO3 আছে কত, 7 গ্রাম। তাহলে আমার পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে শতকরা পরিমাণ, বিশুদ্ধিতার পরিমাণ, সেটা হচ্ছে 7/8 ইন্টু 100 এত পার্সেন্ট যেটা বেরোবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমাকে এরকম অঙ্ক দিতে পারে, এইভাবে এদের অঙ্কগুলোকে তোমার পরিষ্কার করতে হবে।